আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নং 91 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 15 নং অঙ্কটি সমাধান করব। চলো আমরা ডাকটি পড়ে অঙ্কটি ভালো করে বুঝে সমাধান করি। তোমরা এখানে দেখো 15 নং ডাকটি কি বলছে। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে প্রথম মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, দ্বিতীয় মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, তৃতীয় মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তাহলে এখানে দেখো, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। এখানে লক্ষ্য করো, ঋণ নিছে 50,000 টাকা। তাহলে একটা প্রতিষ্ঠান থেকে ঋণ নিছে 50,000 টাকা, তাহলে এটা মনে রাখবে তার আসল, যে ঋণটা নিছে তার আসল হচ্ছে এটা হচ্ছে পি এর মান। সে যখন পরিশোধ করবে, তাহলে মনে রাখবে এই আসলের সাথে লাভ সহ পরিশোধ করতে হবে কিস্তি আকারে। এটা 3টা কিস্তিতে পরিশোধ করবে। যেহেতু আসলের সাথে লাভ সহ পরিশোধ করবে, তাহলে মনে রাখবে এখানে দেখো আরেকটা কথা, এই যে এখানে চক্রবৃদ্ধি কথাটা বলা আছে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে দুইটা জিনিস হয়, একটা হয় চক্রবৃদ্ধি মূলধন আর একটা হয় চক্রবৃদ্ধি মুনাফা। যেহেতু আমার এখানে আসলটা আছে, যে ঋণ নিছে, ঋণ কত নিছে 50,000 টাকা। 50,000 টাকা নিলে এটা হচ্ছে আসল। তাহলে সে যেহেতু পরিশোধ করবে, সাথে আবার মুনাফাও পরিশোধ করতে হবে। তাহলে আসল এবং মুনাফা দুইটা একসাথে পরিশোধ করলে এটা হয়ে যাবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমাদের কি বের করতে হবে? অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ নেই, তারপরে এটা আমরা বুঝতে পারলাম যে চক্রবৃদ্ধি মূলধন আকারেই পরিশোধ করতে হবে। তারপর এখানে দেখো, লাস্টে যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তো প্রথম মাসে কত টাকা ঋণ পরিশোধ করবে? আমরা চক্রবৃদ্ধি মূলধনে যেটা পাবো এটা থেকে 12,000 টাকা বিয়োগ করব, তাহলে আমরা অবশিষ্টটা থাকবে, এটা আমরা বলতে পারবো। এখন এখানে দেখো, স্পষ্টতে কিন্তু সময়ের উল্লেখ নেই। এটা কিন্তু প্রতি মাস অন্তর, মানে আমরা কিভাবে এই যে সুদটা কিভাবে দিব, 1 মাস পর পর সুদ দিতে হবে, কিন্তু এখানে স্পষ্টতে সময়ের উল্লেখ নাই। যেহেতু সময়ের উল্লেখ নাই, তাহলে এটাকে আমরা 1 বছর ধরে নিব। কোনো অঙ্কের মধ্যে যদি মুনাফা ভিত্তিক অঙ্ক করো, এটাতে যদি সময় উল্লেখ না থাকে, তাহলে 1 বছর ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু আমরা এখানে বুঝতে পারলাম চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, আমি তো এতক্ষণ বললামই তোমাদের, তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। এই যে ক নম্বর দিয়ে আমরা লিখবো, আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, আমরা একটু নিচে থেকে লিখবো, যেহেতু এখানে আমার জায়গা কম, এই দিকটা আমি লিখে নিব। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু, সি দ্বারা চক্রবৃদ্ধি মূলধন বোঝায়, সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন আমরা এই চলকের ব্যাখ্যাটি এই দিক দিয়ে লিখে লিখবো। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি ইকুয়াল টু, তারপর পি হচ্ছে আসল, পি ইকুয়াল টু, তারপর এন হচ্ছে সময়, এন ইকুয়াল টু, তারপর আর হচ্ছে মুনাফার হার, আর ইকুয়াল টু। এই যে আমরা 4টা চলক এখানে আছে, 4টা চলক আমরা লিখে নিলাম। এখন উদ্দীপক থেকে আমরা ডাকটা পড়ে এখানে মানগুলো বসাবো। এখানে দেখো, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11%, এই যে 11% আছে, এটা হবে আর এর মধ্যে হবে 11%। তারপর চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিল। এই যে ঋণ নিছে, এটা হচ্ছে আসল। ঋণ নিলে বা ব্যাংকে জমা করলে, তাহলে মনে রাখবে এটাকে আসল বলা হয়, 50,000 টাকা। তারপর যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে প্রথম মাস পরে আর কত টাকা ঋণ থাকবে? এখানে কিন্তু এন এর মানটা উল্লেখ নেই। এন এর মানটা যদি উল্লেখ না থাকে, তাহলে আমাদের 1 ধরে নিতে হবে। এখন তোমরা বলতে পারো যে যেটা মিসিং থাকে এটাই তো বের করতে হয়। এখানে কিন্তু সময়ের কথা বলছে না বের করার জন্য। এখানে ঋণ পরিশোধ করবে। যদি ঋণ পরিশোধ করে, যে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করবে, তাহলে অবশ্যই তো আমার টোটাল যে টাকাটা, এটা তো আগে জানতে হবে। এটার থেকে আসলে আমরা 12,000 টাকা বিয়োগ করতে পারবো। যেহেতু আমরা টাকাটা জানি না, তাহলে আমরা কিভাবে বিয়োগ করবে? এই কারণে আমরা অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিব। আর চক্রবৃদ্ধি মূলধন লাভ এবং আসল দুইটা মিলে একসাথে হয়। তাহলে আমার এই যে আসলটা দেওয়া আছে,
50,000 টাকা, কিন্তু লাভটা দেওয়া নেই। তাহলে লাভ আসল থেকে এই 12,000 টাকা বিয়োগ করতে হবে। এই সূত্র ধরে আমরা বলতে পারি এটা চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, আর সময়টা যেহেতু উল্লেখ নেই তাহলে এক ধরে নিতে হবে। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। আর এখানে দেখো, এখানে বলছে চক্রবৃদ্ধি হার প্রতি মাস অন্তর। এরকম প্রতি মাস অন্তর থাকলে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই। প্রতি মাস অন্তর থাকলে আমরা জানি সুদটা হয় বছরে, আমরা জানি 12 মাসে হয়, 12 মাসে হয় 1 বছর। তো প্রতি মাস এইভাবে প্রতি মাস 1 মাস পর পর যদি সুদ দেয়, তো 12 মাসে কতবার দিবে? 12বার দিবে। যেমন আমি এভাবে দেখো, এই যে আমি 12টা মাস লিখলাম। এই যে প্রথম মাসে দিবে একবার, দ্বিতীয় মাসে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9বার, 10বার, 11বার, 12বার, এইভাবে 12বার সুদ দিবে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে এটা যেহেতু যেহেতু এন এর মানটা নাই, এন এর মানটা আমরা এক ধরছি, এন এর মানের সাথে গুণ হয় এবং মুনাফা হারের সাথে ভাগ হয়। যেহেতু এন এর মানটা নাই সেহেতু আমরা ভাগ করতে গুণ করতে পারবো না, যেহেতু মুনাফার হারটা দেওয়া আছে সেহেতু আমরা মুনাফার হারের সাথে ভাগ করব। তোমরা মনে রাখবে যে 2 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর এই কথাগুলো বলা থাকলে এন এর মানের সাথে গুণ হয় এবং আর এর মানের সাথে ভাগ হয়। যেহেতু এন এর মান নাই, আমরা এক ধরে নিছি, সেহেতু এটার সাথে আর গুণ করতে হবে না, আর মুনাফার হারের সাথে ভাগ করে দেখাতে হবে। তাহলে আমরা এটা অবশ্যই ভাগ করে দেখাবো। চলো এটা কিভাবে ভাগ করি। এখানে দেখো, যেহেতু আমরা 12বার পাই, চক্রবৃদ্ধি মুনাফা প্রতি মাসে যদি অন্তর অন্তর সুদ দেয় তাহলে এবার 12বার দিবে, তাহলে আর এর মানের সাথে ভাগ হবে। এই যে আর এর মানটার সাথে আমরা ভাগ করব। এখানে আর এই যে আর এর মানটা 11, আর নিচে দিব 12 দিয়ে ভাগ করব, কারণ যেহেতু আমরা 12বার পাইছি, পার্সেন্ট এখানে উল্লেখ করব। যদি আমরা ভাগ করি তাহলে ফলটা পাবো, এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবে। তোমার এই যে 11 লিখবে, 11/12, তাহলে আমরা ফলটা পাই এরকম 0.91666, এরকম অনেকগুলা মান পাই। তোমরা কি করবা? দশমিকের পরে 3 ঘর ধরবা, দশমিকের পরে 3 ঘর। এই যে দশমিকের পরে যদি 3 ঘর ধরো, তাহলে এর পরের সংখ্যাটা যদি এরকম থাকে, আমি দুইটা লিস্ট করি, একটা 0, 1, 2, 3, 4, আর একটা হচ্ছে 5, 6, 7, 8, 9। আমি দুইটা লিস্ট করলাম। এই যে প্রথমটা হচ্ছে 0 থেকে 4, এর ভিতরে কোনো সংখ্যা থাকলে এক যোগ হবে না, এক যোগ হবে না। কিন্তু 5 থেকে 9 এর ভিতরে কোনো একটা সংখ্যা থাকলে এক যোগ হবে। তাহলে এখানে আমরা ধরছি 3 ঘর, 3 ঘরের পরে সংখ্যাটা আমরা দেখবো এটা কোনটার মধ্যে পড়ছে। এটার মধ্যে পড়লে এক যোগ হবে, আর এটার মধ্যে পড়লে এক যোগ হবে না। তাহলে এই যে 6 সংখ্যাটা এটার মধ্যে পড়ছে, তাহলে এই সংখ্যার সাথে এক যোগ করে দিতে হবে এখান থেকে। তোমরা মনে রাখবে এই সংখ্যাগুলোর ভিতরে পড়লে এইখান থেকে এক যোগ এখানে করে দিতে হবে, আর এইগুলোর মধ্যে পড়লে এখানে এক যোগ করতে হবে না, এটা আমরা 3 ঘর ধরে নিব। তাহলে এখানে এক যোগ করলে এরকম হবে 0.917। আশা করি এটা বুঝতে পারছো। এখন এটা আমরা এখানে লিখবো 0.917। তারপর এই যে পার্সেন্টটা, এখানে পার্সেন্টটা ছিল, এই পার্সেন্টটা এখানে বসায় দিব। বসায় দিলে আমরা এটার ফলটা পাবো 100/, এই যে মানটা 0.917। পার্সেন্টের জন্য 100, আর এই মানটা যেভাবে আছে এবার লিখে দিব। তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর দেখে নিতে হবে, কারণ এখানে একটু ঝামেলা আছে। যেমন 0.917, এটাকে ভাগ করতে হবে 100 দ্বারা, ভাগ 100। কিন্তু ভাগ করলে পরে যে এখানে এই ক্যালকুলেটরের মধ্যে ধারণ ক্ষমতা নেয় না, এই যে এই দিক দিয়ে একটা মাইনাসের মান হয়, -0.3। এরকম মাইনাসের মান আসলে তোমরা মনে রাখবে এখানে যোগ দিতে হবে, 1 যোগ 1। যোগ দিলে যে এরকম মানটা আসে, এই মানটা আমি বোর্ডে তুলে তারপরে বুঝাবো। এখানে দেখো এই মানটা আমি তুলতেছি 1.00917। যেহেতু আমরা এক যোগ করছি, এই ফলটা আমরা পাইছি। এক যোগ করার কারণ হচ্ছে আমার ক্যালকুলেটরে মাইনাসের মান, মানে এই ক্যালকুলেটরের ধারণ ক্ষমতা কম। যদি মাইনাসের মান হয় তাহলে অবশ্যই এক যোগ করে দিয়ে মানটা বের করতে হয়। মানটা বের করার পর যে যে জায়গাটা আমরা এই এক যোগ করছিলাম, সেহেতু এই একটাকে আমরা 0 ধরে নিতে হবে। এক যোগ করলে দশমিকের আগে যে 1 আসবে এটাকে 0 ধরে এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা এটা ফলটা পাবো এই যে এরকম 0.00917। আশা করি তোমরা বুঝতে পারছো মানটা কিভাবে বের করতে হয়। এখন আমরা এটা বসিয়ে দিলে আমাদের বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা বের হয়ে যাবে।
আমরা প্রথমে পির মানটা বসাবো। পির মানটা হচ্ছে 50,000, 50,000। তারপরে 1 যোগ আর এর মানটা আমরা বসাবো। আর এর মানটা হচ্ছে 0.0, আর এর মানটা আমরা বসাবো যে 0.00917। তারপর এই যে ব্র্যাকেটটা দিব, তারপর এই যে এন এর মানটা বসাবো। এন এর মানটা 1 ধরবে। 1 ধরা যে কথা, না ধরা একই কথা। তোমরা ধরলেও হবে, না ধরলেও হবে। তারপর এই 50,000 টাকা আমরা লিখবো এখানে। লেখার পর এটার সাথে এটা যোগ করব, 1.00917। উপরে 1 পাওয়ার করলে যেটা হবে, না করলে এটা হবে। এখন এটার সাথে এটা গুণ করব, গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তোমরা দেখো, প্রথমে লিখবে 50,000, পরে ব্র্যাকেট, তারপরে 1.00917, পরে ব্র্যাকেট সমান চাপ দিব। তাহলে আমরা উত্তরটা হবে, আমাদের টাকাটা হবে 50,458.5 টাকা। আমাদের টাকাটা হবে 50,458.5 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা। এখন আমাদের বলছে প্রথম মাসে 12,000 টাকা ঋণ পরিশোধ করার জন্য। 12,000 টাকা পরিশোধ করার পরে আর কত টাকা ঋণ থাকবে তাহলে আমরা এখানে অবশ্যই লিখে দিব। এখন আমরা নিচে এখানে ক্যালকুলেশনটা করে দিব। এই যে এখানে টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 50,458.5 বিয়োগ আমাদের কত পরিশোধ করতে বলছে, এই যে 12,000 টাকা পরিশোধ করার জন্য বলছে। এখানে লিখবো 12,000 টাকা। 12,000 টাকা আমরা ঋণ পরিশোধ করলে আমাদের অবশিষ্ট থাকবে, তাহলে এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে, মাইনাস 12,000 টাকা। তাহলে হবে 38,458.5 টাকা। 38,458.5 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে বলা আছে 1 মাস পর আর কত টাকা ঋণ থাকবে। তাহলে 1 মাস পর আমাদের ঋণ থাকবে 38,458.5 টাকা। এখন আমরা এটা মুছে এখন দ্বিতীয়টা করব। দ্বিতীয় রেকর্ডটা এখানে খ নম্বর দিব। খ নম্বর দিয়া আমরা জানি এটা ঠিক রাখবো, চক্রবৃদ্ধি মূলধন এটাও ঠিক রাখবো। এখন খালি চক্রবৃদ্ধি মূলধনের টাকাটা একটু পরিবর্তন হবে। এই যে এখানে 50,000 জায়গা হবে এই যে এটা 38,458.5 টাকা। 50,000টা আমরা মুছে দিব, যেহেতু ঋণ 12,000 পরিশোধ করা হয়েছে। তাহলে এখানে এটা থাকবে 38,458.5 টাকা। এটা থাকবে আমাদের। আর বাকিগুলো আমরা মুছে দিব। এখানে আমাদের লিখতে হবে পরিশোধ করার পর অবশিষ্ট থাকবে কত, 38,458.5 টাকা। এটা লিখবো ক হতে পাই। এখন আমরা এই যে এখানে এই যে পি এর জায়গায় 38,000 টাকাটা এটা বসাবো। এটা হচ্ছে আমাদের আসল। ঋণ পরিশোধ করার পর যেটা থাকবে অবশিষ্ট, এটা হচ্ছে আসল, যে 38,458.5। তারপরে এই যে 1 লিখবো, আর আর এর মানটা এই যে আগেরটাই 0.00917, 0.00917। আর ব্র্যাকেট দিব, এখানে পাওয়ার হবে 1। তারপর এটা ক্যালকুলেশন করলে আমরা এটা ডাইরেক্ট করে নিব। ইচ্ছা করলে 1 লাইন বাড়িয়ে নিতে পারো। এই যে ডাইরেক্ট কিভাবে করব, প্রথমে লিখবো 38,458.5 ব্র্যাকেট লিখবো 1 যোগ 0.00917, পরে ব্র্যাকেট দিব, পাওয়ার 1। পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। পরে সমান চাপ দিব। তাহলে আমাদের টাকাটা হবে 38,811.16 টাকা। 16 টাকা এটা হবে। এই যে দশমিক ঘরে অনেক বড় মান, আমরা দশমিক করে 2 ঘর ধরবো। 38,811.16 টাকা। এটা হবে 38,811.16 টাকা।
এটা হবে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা। এখন এটা থেকে আবার 12,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে লিখব, সুতরাং 2 মাস পর 2 মাস পর ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট থাকবে আমরা এখানে লিখে নিব। প্রথম লিখবে যে এই টাকাটা 38,811.16 বিয়োগ কত পরিশোধ করতে হবে, 12,000 টাকা। তো 12,000 টাকা আমরা পরিশোধ করলে টাকাটা হবে, এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে। এই যে প্রথম লিখবে 38,811.16 বিয়োগ 12,000, আমরা বিয়োগ করলে পাবো 24,811.16 টাকা। আমরা পাবো 24,811.16 টাকা। এই যে আমাদের অবশিষ্ট থাকবে আর 24,811.16 টাকা। 2 মাস পর ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট থাকবে 24,811.16 টাকা। এই যে এখানে আমরা সবটা ঠিক থাকবে, আমরা খালি যে মূলধনের জায়গায় টাকাটা একটু মুছে দিব আর সব ঠিক থাকবে। এখানে লিখবো 24,811.16 টাকা। এখন আমরা এই যে গণং রেকর্ডটি সমাধান করব। গণং কি বলছে, 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তাহলে এখানে গণং লিখবো, সূত্রটা এটাই থাকবে, আর এখানে টাকাটা একটু চেঞ্জ করে দিব আর লিখবো খ হতে পাই আর টাকাটা হবে যেটা 24,811.16 টাকা। এখন আমরা এটা মুছে দিব, এখন মানটা বসিয়ে দিব। এই যে প্রথমে হবে 24,811.16 ব্র্যাকেট 1 যোগ আর এর মানটা হবে যে আর এর মানটা যে আগেরটাই 0.00917 ব্র্যাকেট পাওয়ার অন। এটা আমরা ডাইরেক্ট করে নিব। তোমরা দেখো এটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা লিখব এই যে 24,811.16, তারপর ব্র্যাকেট 1 যোগ 0.00917 ব্র্যাকেট পাওয়ার 1 দিলে আমাদের হবে যে 27,057.02 টাকা লিখবো আমরা। এখানে হবে 27,057.02 টাকা। এই যে এটা হবে। এখন আমরা এখানে আবার এই যে এখানে কি বলা আছে, 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। সুতরাং 3 মাস পর ঋণ পরিশোধ করার 3 মাস পরে ঋণ অবশিষ্ট থাকবে এখানে আমরা সমান সমান দিয়ে এটা লিখবো। প্রথমে লিখবো 27,057.02 বিয়োগ, তারপর আমাদের কত পরিশোধ করতে হবে, 12,000 টাকা। আমরা যদি 12,000 টাকা পরিশোধ করি তাহলে আমাদের ফলটা হবে মাইনাস 12,000 টাকা। তাহলে আমাদের ফলটা হবে 15,057.2 টাকা। 15,057.2 টাকা। এটাই আমাদের বলছে অবশিষ্ট কত থাকবে, এটাই আমাদের আনসার। অবশিষ্ট থাকবে 15,057.02 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।